আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য লাইভে উপস্থিত হয়েছে। আমার সাথে উপস্থিত আছেন একজন বিশিষ্ট আইনজীবী নিউ ইয়র্ক থেকে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বাংলাদেশে গত দুদিন আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটকের সম্ভবত এক সপ্তাহের মাথায় তিনি বের হয়ে গেলেন। তো আইন মন্ত্রণালয় এত তৎপর আওয়ামী লীগের নেতাদেরকে জামিন দেওয়ার জন্য, যেখানে বেগম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক সিনিয়র সিটিজেন এবং তিনি বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য এত দ্রুত কাজ করা গেল না, অথচ সাবের হোসেন চৌধুরীর জন্য এত দ্রুত তারা জামিনের ব্যবস্থা করে ফেললেন। কার পকেটে কত টাকা গিয়েছে, আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিষয়টা খোঁজ নেওয়া দরকার। কারণ ডক্টর ইউনূসের ঘাড়ে মাথা রেখে তারপরে যারা আলিমা মজুমদার, আসিফ নজরুলের মতো যারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করছেন, তাদের ব্যাপারে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নাকি সতর্ক না হন, তাহলে সারা জীবনের তিনার যে সম্মান, তিনার যে স্বীকৃতি সারা পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, সেটাতে আমার মনে হয় সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে যেমনটি বলছিলাম উপস্থিত আছেন অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, তার আগে যারা আমার সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু বলে রাখি যে আগামীকাল সকাল 10টায়, বৃহস্পতিবার 10টায় কুষ্টিয়া সদর থানায় জনাব মাহমুদুর রহমান, মাজলুম দেশপ্রেমিক সাংবাদিক, তিনি একটি মামলা করতে সেখানে উপস্থিত হবেন। আপনারা জানেন যে তিনি একটি মামলায় হাজিরা দিতে কুষ্টিয়া আদালতে গিয়েছিলেন। সেই মামলাতে হাজিরা দিতে যাওয়ার সময় সেখানকার ছাত্রলীগের নেতা, কয়েকজন সাংবাদিক সহ আরো বেশ কিছু দুষ্কৃতিকারী, এই সন্ত্রাসীরা তার উপরে সন্ত্রাসী হামলা চালায় এবং তাকে রক্তাক্ত করেছিল। সেই মামলাতেই মূলত 1 নম্বর আসামি হবেন শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা, এবং যারা সেখানে সেই মামলায় উপস্থিত ছিল তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত কুষ্টিয়াতে একেবারে ওপেনলি ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে আটক এবং খুব দ্রুত বিচারের আওতায় আনার জন্য আপনারা, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে কালকে আপনারা সেখানে থাকবেন। মাহমুদুর রহমান ভাইকে এই সম্মানটুকু আমাদের জানানো উচিত। তো তিনি কালকে সকালে যশোরে বিমানবন্দরে গিয়ে নামবেন এবং সেখান থেকে তিনার 11টার সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি কুষ্টিয়া সদর যে থানা রয়েছে সেখানে যে মামলাটি করবেন। তো আপনাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, তারপরে ওইদিকে আলমডাঙ্গা, এইসব জেলাগুলোতে যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে। এর মধ্যে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা যাচ্ছেন, আপনারাও যাবেন বলে আশা করছি। যাক সেলিম ভাই, আমরা আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে আওয়ামী লীগের এই 2 মাস অতিবাহিত হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতনের পর। তারপরেও আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপি, জামায়াত, এমনকি উপদেষ্টাদের কারো কারো বাসায়ও এই আওয়ামী লীগের নেতারা পালিয়ে থাকার কথা আমরা শুনতে পেয়েছি। এরই মধ্যে আপনি দেখেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু, তাকে প্রায় 5 কোটি টাকা আপনার ঘুষ নিয়ে তারপরে একজন উপদেষ্টা, সরাসরি নাম ধরেই বলি, আসিফ নজরুল, তিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি 5 কোটি টাকা নিয়ে তারপরে তাকে ছেড়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দিচ্ছেন যে তিনি এই বিষয়গুলো জানেন, তার পক্ষ থেকে অনুরোধ আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সবশেষ সাবের হোসেন চৌধুরীকে আপনার ছেড়ে দেওয়া হলো। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? একটা স্বৈরাচারী সরকার যারা সরাসরি বাংলাদেশের মানুষকে খুনের সাথে জড়িত, তাদেরকে বিচার না করে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এই জায়গাগুলো আপনার কাছে মূল্যায়ন জানতে চাই। ডেফিনেটলি এটা খুব ট্রাবলসাম, বিশেষ করে যে স্বয়ং উপদেষ্টাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, এগুলোতে ইনভেস্টিগেশন হওয়া উচিত। তার কারণ এটা খুবই ট্রাবলসাম। এটা এক আলোকেন বিপ্লবের বা গণ অভ্যুত্থানের চেতনার জন্য টোটালি পরিপন্থী একটা ব্যাপার, টোটালি সাংঘর্ষিক একটা ব্যাপার। এই যে 1500 উপরে যারা মারা গেল, প্লাস
22-23 হাজার বা তার বেশি সংখ্যক লোক এখনো ভুগছে, যারা চোখ হারাইছে, যারা হাত হারাইছে, পাও হারাইছে, বিভিন্ন ধরনের ইনজুরি বা বিভিন্ন ধরনের জখমে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তাদের কাছে এই জাতি কি বলবে বা এই উপদেষ্টা পরিষদ কি বলবে? এ ব্যাপারে আমিও আপনাদের বলবো যে এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা ল মিনিস্ট্রিতে যান, ওনার কাছে ব্যাখ্যা দাবি করেন যে কেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, এবং এই যে ম্যাজিস্ট্রেট জামিন দিল বা কোর্ট জামিন দিল, সেখানে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেন আপনারা যে আপনি কার কথায় জামিন দিলেন। এটা অত্যন্ত ট্রাবলসাম। যদি এটা যেই করুক না কেন, এইটা তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। তার কারণ শোনেন, একটা জিনিস হয়তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে, যেটা খুব পরিমিত আকারে ছিল। এই গত সরকার ক্ষমতা নেওয়ার আগে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ছিল, কিন্তু এই সরকারের আন্ডারে একটা মহামারী রূপ নিয়েছিল, যাতে সমস্ত রাষ্ট্রযন্ত্র ধ্বংস হয়ে গেছে। যা সরকারি অফিসাররা যথেচ্ছা তথেচ্ছা ব্যবহার করেছে, এই যে দুর্নীতির মানে থাকে আইনের ঊর্ধ্বে থেকে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে থেকে, আয়নাগরের মতো বিভৎস সৃষ্টি হয়েছে, সমস্ত রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধেও সেই সময় এই ধরনের অভিযোগ ছিল। বিচার বিভাগকে টোটালি দলীয়করণ, তারা বিচার বিভাগ সহ সরকারের সর্ব বিভাগ দুর্নীতির মহা উৎসবে মেতে উঠছিল, এবং তারা কোনো দায়বদ্ধতার ভিতরে ছিল না। এইভাবে জাতিটাকে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিক জীবনকে ধ্বংস করা হয়েছে, আমাদের শাসন ব্যবস্থার অবকাঠামোকে ধ্বংস করা হয়েছে। জনগণ এমন একটা দেশে একটা নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রের অধিকারী ছিল। এটা যে ফেইল্ড স্টেট, টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এখন যারা এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, যাদের রক্তের উপর দিয়ে তারা শপথ নিল, যাদের রাহাজানি, এই হাহাকার আর ব্যথার ভিতর দিয়ে আজও তারা অপারেট করছে হসপিটালে বিভিন্ন, একটা জিনিস লক্ষণীয় দেখেন, এই সেদিন দেখলাম যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে, স্কুলের বাচ্চারা, তাদের মাত্র 50,000 টাকা দিছে এই যে এক উপদেষ্টা। খুবই বাহাবা নিচ্ছেন। 50,000 টাকা দিয়ে একটা ফ্যামিলির কি হয়? এত বড় তুচ্ছ নগণ্য এদের অপমান করা ছাড়া আমি আর কিছু মনে করি না। যে 50,000 টাকা তুলে দিয়ে তারপরে আবার নিউজ করে দিয়া, করে দিয়া, এই সরকার কোথায় আছে? আর যদি আমি শিওর, যদি এই সরকারের লোকজন বা যারা জামিন দিচ্ছে এরা কিছুটা দুর্নীতির সাথে প্রক্রিয়াযুক্ত মনে হচ্ছে। একটা লোক জামিন পেতেই পারে আইন ব্যবস্থার ভিতর থাকে, কিন্তু তার ইনভেস্টিগেশন যদি লুজ হয়, সে আস্তে আস্তে এখান থেকে সরে যাবে। সে যদি ইনভেস্টিগেটর, জাজেস, প্রসিকিউটার্স, সরকারের ঊর্ধ্বতন কর্মচারীদের এইভাবে টাকা দিয়ে কিনে ফেলতে পারে, তাইলে আর এই বিপ্লবের অর্থটা কি থাকলো? আমি বুঝি না ছাত্র সমন্বয়করা কি করছে। আমি প্রথমেই আপনার সাথে প্রথম দিকেই বলছিলাম যে এই দুর্নীতিবাজ সরকার, যেটা এবং তার নেতারা, কর্মীরা আর তাদের উৎসাহ দেওয়া আমলারা, এরা হাজার হাজার কোটি টাকা আনছে, হাজার হাজার কোটি এদের কাছে আছে, তারা এদের কিনে নেবে। এরা যদি বিক্রি হয়ে যায় আবার তাদের কাছে, তাহলে তো সেই সরকারের ফেরত আত্মারা এখনো আছে বিভিন্ন জায়গায়, এবং এরা ফেরত আসবে। আমাদের উচিত ডক্টর ইউনূস সাহেবকে বলা যে আপনি একটু ভালো লোক আনেন, এই সমস্ত দুর্নীতিবাজদের, যাদের বিরুদ্ধে যারা মানে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ না। সেক্ষেত্রে আসিফ নজরুল ছিল বিপ্লবের দিদের সাথে, উনি অনেক স্টেপস নিয়েছে, কিন্তু ওনার বিরুদ্ধে এইসব অভিযোগ আসাটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই বিপ্লবের চেতনার সাথে অনেক বিপ্লবের এই ক্যাবিনেটে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে অনেক উপদেষ্টা আছে, তাদের কার্যকলাপ দেখে এবং তাদের নীরবতা দেখে
এবং অকর্মণ্য কি বলবো নিরাপত্তায় দেখে এবং তাদের অ্যাক্টিভিটি এত স্পষ্ট না বা প্রতীয়মান না যে তারা কোন রকমে এই এই আন্দোলনের চেতনার সাথে তারা জড়িত ছিল। যেহেতু তারা আন্দোলনের চেতনার সাথে জড়িত না, তারা এই আন্দোলনকে সফল করবে বলে আমার মনে হয় না, বা তাদের সেই মানসিক ইনভেস্টমেন্ট নাই। তাদের তো একটা মানসিক বিনিয়োগ থাকতে হবে যে আমরা এই চাই, এই হবে। তো সেক্ষেত্রে চরম হতাশায় এই জাতি বিয়ে করছে। তার কারণ অনেকেই বলছে যে দৃশ্যমান দেখতেছি না যে আমরা কিছু। ডক্টর ইউনূস হয়তো অনেক কাজ করছে, কিন্তু সেটা একা মানুষ, 85 ইয়ার্স ওল্ড, তার পক্ষে তো একা সম্ভব না। তার সহযোদ্ধা যারা আছে এই উপদেষ্টারা, তাদের অনেক নীরবতা দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাপারে। আমি জানি না যে এই ধরনের অভিযোগে কতটুকু সত্যতা আছে, তবে তাদের নীরবতাই প্রমাণ করে যে তারা হয়ে যেতে পারে। একটা জিনিস দেখেন, মানে কে কি অভিযোগ করছে সেটা জানার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে অনেককে নিয়ে অনেক ধরনের কথা হয়, কিন্তু আপনার কাছে এই জিনিসটা কি স্বাভাবিক মনে হচ্ছে কিনা? একটা হত্যা মামলার আসামি জনাব সাবের হোসেন চৌধুরী, তাকে তার বলা হয়েছে যে যতটুকু শুনলাম যে শারীরিক অবস্থার বিবেচনায় নিয়ে তারপরে তাকে তিনি নিজে পায়ে হেঁটে তারপরে জামিন নিয়ে কারাগার থেকে বের হলেন, গাড়িতে উঠলেন। আমার কাছে দেখে তাকে খুব বেশি অসুস্থ মনে হয় নাই, কিন্তু এই পরিস্থিতির ভেতরে তাকে দেওয়া হলো। কোনো না কোনো একটা ইন্টারেস্ট সেখানে ছিল। সেই ইন্টারেস্টটা কি, কে এটা করেছে? মনে হয় যেমন ধরেন আপনি বললেন তার শারীরিক অবস্থা তো খারাপ না, শারীরিক অবস্থার জন্য ট্রিটমেন্টে জেলের ভিতরে ব্যবস্থা আছে। শারীরিক অবস্থা এমন যে এই সমস্ত লোকরে হত্যা মামলার আসামি বা একটা সামরিক বলতেছি স্বেচ্ছাচারী সরকারের দোষর যারা, তারা গট করে এইভাবে বেরোয় যাচ্ছে। তারা যে ওই ক্যাবিনেটে যারা ছিল, শেখ হাসিনার ক্যাবিনেটে, তো হত্যাযজ্ঞ চালানোর সময় তাদের দায় কিছুটা আছে। তাদের দায় যে পুরোপুরি ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও তাদের ট্যাচিট সমর্থন ছিল, মৌন সমর্থন ছিল, এবং তাদের দায় তারা এড়াইতে পারেন না যে এই ইসে থেকে। সেটার জন্য তো অন্তত এই একটা চার্জশিট আসতে হবে বা পুলিশের একটা তদন্ত রিপোর্ট আসতে হবে, যেখান থেকে অন্তত একটু বোঝা যায় যে ওনার এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এমন কোনো কিছু তো এখন পর্যন্ত হয়নি, মামলা তো শুরুই হয়নি, শুনানিতেই জানে এখন পর্যন্ত। সেখান থেকে মানে ওনাকে জামিন দিয়ে দিল, তো এটা খুবই অবাক করার বিষয়। এটা একটা সন্দেহের বিষয় আছে, তার কারণ ওকে আমি ডাইরেক্টলি খোল করি নাই, কিন্তু এই যে 1500-র উপরে লোক মারা গেল, হাজার হাজার লোকরে এইভাবে গ্রিভিয়াস উন্ড, অর্থাৎ বাংলাদেশে শোনেন, বাংলাদেশে পেনাল কোডে আছে যে গ্রিভিয়াস উন্ড যদি তারা করে, মানে চরম আঘাত করে, তাদের যাবজ্জীবন পর্যন্ত দেওয়া যায়। এবং এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত জুরিসডিকশন আছে, এবং সেশন কোর্টের ডিস্ট্রিক্ট জাজ, সেশন কোর্টের জাজের জুরিসডিকশন আছে। এটা সিরিয়াস ব্যাপার। হত্যা মামলায় যাবজ্জীবন দেওয়া যায়, ফাঁসিও দেওয়া যায়, ইট জাস্ট 1 ডিগ্রি নিচে। এই যে যারা 83, যদি আমার সময় মানে শুনে থাকি কারেক্টলি, যে 80টা সেলের চোখ চলে গেছে, এই ধরনের ব্যাপার, এটা সিরিয়াস অফেন্স। এনিবডি কুড গো টু জেল ফর লাইফ টাইম, যাবজ্জীবনের জন্য। একটি কর্মকর্তা তিনি বলছেন ডক্টর ইউনূস সরকারকে খুব শীঘ্রই নির্বাচন দিতে, যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে, আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ অধীর আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তিনি কি বলছেন জেনে আসি। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। রোববার 24 নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে, অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে, দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই হবে, সংস্কার করতে হলে
আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। সব কিছু আপনি আমি করে ফেলবো এমনটা নয়। মানুষ কী চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট। তিনি বলেন, অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চায়। বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। বিএনপি তো কখনোই স্বৈরাচারের দোষর নয়। বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে। সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য বিএনপি ব্যাংকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল মনসুর। গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আহসানুল মনসুর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসানুল মনসুর বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই। এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা এদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। এর আগে গত 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে 22,500 কোটি টাকা ছাপালো বাংলাদেশ ব্যাংক, এখন এই টাকা ছাপিয়ে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকল মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন মামলাটি শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। এছাড়া লুৎফুজ্জামান বাবর সহ আরও 3 আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়াও বিএনপি নেতৃবৃন্দের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার ফাইসাল কামাল আরও অনেকে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ব্যারিস্টার লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান এরা সবাই মুক্তি পেল। আপনাদের এখানে মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিবাদী রাজনৈতিক বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি বিভিন্ন জনের। অবশ্যই আপনারা সবাই আসবেন, আমাদের চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে এ ধরনের